ইতিমধ্যেই বিহার স্টেট পরীক্ষা সমাপ্ত হওয়ার সাথে সাথেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা শিক্ষক পদপ্রার্থী বিহারের স্টেট পরীক্ষা দিয়েছেন এবং সেই সঙ্গে বিপিএসসিকে টার্গেট নিয়ে একটু একটু করে নিজেকে প্রস্তুত করছেন, তাদের মধ্যে নতুন করে একটা সংশয়, নতুন করে একটা উদ্বেগ ঢুকে গেছে। সেটা হলো বিহারে নাকি ডোমেসাইল নীতি চালু হতে চলেছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। অর্থাৎ যেমনটি এতদিন হয়েছিল শিক্ষক নিয়োগ, অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরাও এখানে অংশগ্রহণ করতে পারতো এবং এরা রিজার্ভেশনের কোনো সুবিধা পেত না, কেবলমাত্র জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ট্রিটেড হতো। এবং জেনারেলের মধ্যে সাপোজ ধরো 300 টিচার নিয়োগ হবে, তার মধ্যে 150 জেনারেলের ভ্যাকান্সি রয়েছে, তো সেই জেনারেলের মধ্যে যেতে পারত অন্যান্য রাজ্যের সকলেই। তো সেই নিয়ম নাকি কিছুটা বদলে যেতে চলেছে, অর্থাৎ ডোমেসাইল নীতি চালু হলে খুব অল্প শতাংশ দেয়া হবে রিজার্ভেশন। যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরের তারা সেই অল্প শতাংশর যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সির জন্য তারা পরীক্ষা দিতে পারবে ডোমেসাইল নীতি যদি চালু হয়। তো এই নিয়ে প্রত্যেকের মধ্যে একটা বড় বিভ্রান্তি শুরু হয়ে গেছে, বড় টেনশন শুরু হয়ে গেছে। তো আজকের এই পর্বের ভিডিওতে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। একটা হলো যারা বিপিএসসির প্রস্তুতি নেবে সেই বিপিএসসির সিলেবাস, আর দুই হলো ডোমেসাইল নীতি কি সত্যি চালু হতে চলেছে। দেখো, ডোমেসাইল নীতি চালু হওয়ার যে দাবি উঠেছে, যে আন্দোলন হচ্ছে, বা বলতে পারো একটা অংশ সেটা নিয়ে কথা তুলেছে যে কেন আমাদের রাজ্যে অন্য রাজ্যের ছেলেমেয়েরা এসে চাকরি নেবে বা চাকরি পাবে, কেন আমাদের রাজ্যে প্রচুর বেকার থাকা সত্ত্বেও আমরা চাকরি পাবো না। তো সেই রকম একটা জায়গা থেকে এই যে মুভমেন্ট বা এই যে দাবি, এই দাবিটা পুরোটা অযৌক্তিক তো বলতে পারি না। এটা আমাদের রাজ্য হলেও হয়তো আমরা সবাই সংগঠিতভাবে আন্দোলন করতাম। কিন্তু এই আন্দোলন আমরা জানি যে একাধিক বিষয় থাকে, যে বিষয়গুলোর সাথে কেবলমাত্র ওই সুনির্দিষ্ট বিষয়ের যোগ থাকে এমনটা নয়। অর্থাৎ ডোমেসাইল নীতি চালু চাইলেই হয়ে যাবে এমনটা নয়। এখানে আমরা জানি যে পুরো শিক্ষা হলো কেন্দ্র রাজ্যের সমঝোতার মধ্যে দিয়ে চলে এবং সেখানে প্রত্যেকটা রাজ্যের কিছু প্রোটোকল থাকে। হুট করে সেই রাজ্য চাইলেই তার নিয়ম নীতি বদলাতে পারে না। তাই জন্য প্রত্যেককে আমি প্রাথমিকভাবে আশ্বস্ত করব যে হয়তো আমরা যতটা উদ্বিগ্ন বিষয়টা নিয়ে, যতটা চিন্তিত, হয়তো সিদ্ধান্ত সেই দিকে এগোবে না। তাই আগেই কেউ এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত হয়েও না। এবং দেখো, মাথায় রাখতে হবে যে একটা অংশ যারা রিজার্ভেশন রুলটাকে ব্রেক করে বিহারে চাকরি পেয়ে গেছিল, তারা হয় সচেতনভাবে বা অবচেতনভাবেই তারা সেই ভুলটা করেছিল, সেই ভুলের ফলস্বরূপ তারা চাকরি পেয়েছিল। সাধারণত নিয়ম কি ছিল, বিপিএসসির ক্ষেত্রে যে রিজার্ভেশনটা রয়েছে সেই রিজার্ভেশন সিস্টেমের মধ্যে আমাদের ওই বিহারের বাইরের কোনো রাজ্যের কোনো ক্যান্ডিডেটরা ঢুকতে পারবে না। সাপোজ ধরো এসসি, এসটি, ওবিসি, এই যে রিজার্ভেশন, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হও, তুমি যদি এসসিও হয়ে থাকো, তাও বিহারের এসসি রিজার্ভ যে ভ্যাকান্সি সেখানে তুমি ঢুকতে পারবে না। তুমি কি হিসাবে ওখানে ট্রিটেড হবে? অ্যাজ জেনারেল। অর্থাৎ যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের থেকে একটা মেয়ে গেল বিহারে পরীক্ষা দিতে, সে কিন্তু ফিমেল ভ্যাকান্সিটা পাবে না। কেন? কারণ সে জেনারেল হিসাবে তাকে ট্রিট করা হবে। অর্থাৎ বিহারের সাপোজ ধরো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি দেওয়া হলো 300 ভ্যাকান্সি রয়েছে, 300-র মধ্যে সাপোজ 170টা জেনারেল আছে। তো এই জেনারেলের মধ্যে সবাই ঢুকবে, সবাই জেনারেলের মধ্যে, সে তুমি এসসি হও, এসটি হও, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও, ফিমেল হও, সবাই এই 170-এর মধ্যে ঢুকবে। অর্থাৎ কোনোভাবেই তারা কিন্তু ওই রাজ্যে যে রিজার্ভেশনের ভ্যাকান্সিটা থাকবে, মানে এই 170-এর বাইরেও তো এই 130টা ভ্যাকান্সি রয়েছে, তো এই 130টা হলো রিজার্ভেশন ক্যাটাগরির জন্য। সেই রিজার্ভেশন ক্যাটাগরিতে কেবলমাত্র বিহারের যারা শিক্ষক পদপ্রার্থী তারাই ঢুকতে পারবে। তো এই নিয়মেই হয়েছে শিক্ষক নিয়োগ। দেখা গেছে অনেকে এই নিয়মটাকে কিছুটা ব্রেক করেছে, কিছু তথ্যগত ত্রুটি বিচ্যুতির কারণে তারা অ্যাজ রিজার্ভ ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেছিলো বিপিএসসির মাধ্যমে, আর তাই জন্যই কিন্তু পরবর্তীতে তদন্ত হয় এবং অনেকের চাকরি হারা হতে হয়। তাই এই জায়গা থেকে একটা আন্দোলনের জায়গা উঠে আসে যে অন্য রাজ্যের ক্যান্ডিডেটদের আমরা কেন জায়গা দিচ্ছি। তাই এটা নিয়ে আন্দোলন হয়েছে বেশ কিছু জায়গায়, বেশ কিছু গ্রুপের মধ্যে দিয়ে। তাই এটা নিয়ে কেউ আগেই 7-5 ভাবার দরকার নেই।
এটা কোন পথে এগোবে সেটা কিন্তু কেবলমাত্র এই আন্দোলন বা বিহার সরকার দ্বারাই নিয়ন্ত্রিত নয়, এটা পুরোটা একটা সেন্ট্রাল মনিটরড একটা সিস্টেম। তো তাই জন্য এটা নিয়ে কেউ আগেই উদ্বেগ প্রকাশ করো না বা টেনশনে পড়ো না, এটা আমার প্রাথমিক প্রতিক্রিয়া। এবং এরপর আমি যে পার্টটা নিয়ে এখানে আলোচনা করব সেটা হলো যারা বিপিএসসির প্রস্তুতি নেবে, এখন বিহার স্টেট পরীক্ষা দিয়েছে এবং সে স্যাটিসফাইড যে সে পাশ করবে, স্বাভাবিকভাবেই তাকে বসে থাকলে হবে না, কারণ প্রতিযোগিতা মারাত্মক কঠিন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং অনেকেই হয়তো এই স্টেট পরীক্ষায় প্রশ্ন অনেক সহজ হয়েছে, প্রথম সারির প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে পুরো প্রশ্নপত্র, তাই জন্য পরীক্ষা দিয়ে সবাই স্যাটিসফাইড। কিন্তু মনে রাখতে হবে যে এই বিহার স্টেট পরীক্ষায় কেউ 80 পেল, কেউ 120 পেল, দুজনের মধ্যে কোনো পার্থক্য না হলেও বিপিএসসি পরীক্ষা যখন হবে তখন কিন্তু কেউ এক বেশি পাওয়া এক কম পাওয়াটা একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করবে। অর্থাৎ চাকরি পাওয়া আর না পাওয়ার মাঝখানটা তৈরি হবে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে। তো স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রশ্ন যেমনই আসুক, প্রশ্ন সহজ হোক কঠিন হোক, সেক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য হবে ম্যাক্সিমাম মার্কস অ্যাচিভ করা। তো তাই জন্য এবার বিপিএসসির যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য পুরো সিলেবাস মানে প্যাটার্নটা সম্পর্কে আমি বলে দিচ্ছি। দেখো, টোটাল 150 মার্কসের পরীক্ষা হবে এবং সেটা যদি কেউ 9-10 সেকশনের পরীক্ষা দেয় সেক্ষেত্রেও তার 150-এর পরীক্ষা হবে বিপিএসসির ক্ষেত্রে। বিপিএসসি বলতে বিহার পাবলিক সার্ভিস কমিশন। তো 150 নাম্বারের পরীক্ষা এবং সময়টা হলো 2.5 ঘন্টার। ওকে, এবার প্রশ্ন হলো এই যে 150 নাম্বার, এই 150 নাম্বারকে 3টে পার্টে ভাগ করা হয়েছে। পার্ট 1কে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ। পার্ট 1 হলো ল্যাঙ্গুয়েজ গ্রুপ। এবার এই ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি থাকছে? ইংলিশ অ্যান্ড দিয়ে 3টে সাবজেক্ট আছে, হিন্দি, উর্দু অ্যান্ড বাংলা। এই 3টের মধ্যে যে কোনো একটা নিতে হবে, অর্থাৎ ইংরেজিটা নেওয়া বাধ্যতামূলক। তাই লেখা রয়েছে ইংলিশ অ্যান্ড হিন্দি অর উর্দু অর বাংলা। তার মানে তোমাকে ইংলিশ এবং এর মধ্যে থেকে যে কোনো একটা নিতে হবে। স্বাভাবিকভাবেই চোখ বন্ধ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা বাংলা নেবে। তার মানে তোমার পরীক্ষা দিতে হবে এই ক্ষেত্রে ইংলিশ এবং বাংলার উপরে। মার্কস থাকবে টোটাল 30 মানে স্বাভাবিকভাবেই বুঝতে পেরেছো যে 15 + 15 হবে। তাহলে এই 30 নাম্বারের পরীক্ষা হবে এবং এটাকে অ্যাজ কম্পালসারি পেপার হিসাবে গণ্য করা হবে এই সেন্সে যে যদি তুমি এই পার্টে, এই প্রথম পার্ট 1-এ যদি তুমি 30% মার্কস না পাও তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু পরের পার্টগুলোর কোনো মূল্যায়ন করা হবে না। তাই তোমার এখানে 30% মার্কস পাওয়া বাধ্যতামূলক। অর্থাৎ এক্ষেত্রে তোমাকে 30-এর ক্ষেত্রে 30-এ তোমাকে পেতে হবে 9, অর্থাৎ 9 পাওয়া বাধ্যতামূলক। এবার এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারে তাহলে কি প্রত্যেকটায় 4.5 করে পেতে হবে? এমনটা নয়, এটা একটা গ্রুপ করা রয়েছে পার্ট 1। তো পার্ট 1-এ 30-এর মধ্যে তোমাকে মিনিমাম 9 পেতে হবে। এবার সেটা তুমি বাংলায় পেতে পারো, ইংরেজিতে পেতে পারো, বা দেখা যেতে পারে যে বাংলায় 10 পেয়েছো, বা 10 পাওয়া মানে তো হয়েই গেল। সাপোজ বাংলায় 8 পেয়েছো, ইংরেজিতে 2 পেয়েছো, তাও হবে। তো এই রকমভাবে এটা কিন্তু কোনোভাবে আবার সাব গ্রুপ করা নেই। পুরো পার্ট 1-এর 30-এর মধ্যে তোমাকে 30% মার্কস পেতে হবে, এটা বাধ্যতামূলক গেল। এবার মূল্যায়ন করা হবে দুটো পার্ট 2, পার্ট 3। পার্ট 2-তে কী রয়েছে? পার্ট 2-তে রয়েছে 8টা আলাদা আলাদা টপিক বা আলাদা সাব ইউনিট। কী? এক দেখো, এবং এই পার্ট 2-কে অ্যাড্রেস করা হচ্ছে জেনারেল স্টাডিজ হিসাবে। পার্ট 2টা মানে হলো জেনারেল স্টাডিজ। তাহলে পার্ট 1 মানে ল্যাঙ্গুয়েজ, পার্ট 2 মানে জেনারেল স্টাডিজ। সেখানে কী রয়েছে? এক রয়েছে প্রাইমারি ম্যাথ। প্রাইমারি ম্যাথ মানে নর্মাল অ্যারিথমেটিক বলতে আমরা যেটা বুঝি, ম্যাথের একদম প্রথম স্টেজে যে পার্টগুলো থাকে সেই পার্টগুলো, তাই বলছে প্রাইমারি ম্যাথ প্রথম। ওকে, 2-এ রয়েছে রিজনিং রয়েছে 2-এ। 3-এ রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। 4-এ রয়েছে জেনারেল সায়েন্স, নর্মাল সায়েন্স যেটা আমরা পড়ি, সেখানে ফিজিক্সের পার্ট থাকবে, কেমিস্ট্রির পার্ট থাকবে, বায়োলজির পার্ট থাকবে, সেগুলো গেল। 5-এ রয়েছে সোশ্যাল স্টাডিজ। তো সোশ্যাল স্টাডিজ মানে এখানে তোমার ইন্ডিয়ান পলিটি ঢুকবে, নর্মাল ইকোনমি ঢুকবে, ইতিহাস ঢুকবে, ভূগোল ঢুকবে, সব ঢুকে যাবে। আবার আলাদাভাবে রয়েছে জিওগ্রাফি, 6-এ রয়েছে জিওগ্রাফি। 7-এ রয়েছে ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে 7-এ, এবং 8-এ রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট।
এই 8টা আলাদা সাব ইউনিট রয়েছে এই জেনারেল স্টাডিজের মধ্যে, এবং এই 8টায় 5 8 40 ধরতে পারো, 5 গুণ 8 সমান সমান 40 মার্কসের প্রশ্ন হবে, অর্থাৎ 40টা প্রশ্ন হবে। তাহলে গেল জেনারেল স্টাডিজ কত, 40-এর মধ্যে। ওকে, তাহলে কত দাঁড়ালো, প্রথমে 30, পরে 40, 70-এর পরীক্ষা বুঝে গেলাম। তাহলে 70-এর পরীক্ষা হয়ে গেল, আর থাকলো কত, 80। এই 80 নাম্বারের পরীক্ষা হবে তোমার যে কনসার্ন সাবজেক্ট সেই সাবজেক্টের, অর্থাৎ তুমি ভূগোলের যেহেতু ক্যান্ডিডেট, তো স্বাভাবিকভাবেই ভূগোলের ওপরে থাকবে 80 মার্কস, এবং এটা পুরোটাই আমি 11-12 বা পিজিটি লেভেলের ক্ষেত্রে বললাম। ওকে, 80 হলো ভূগোলের ওপরে, তাহলে টোটাল 70 এবং 80 টোটাল হলো 150, এবং মনে রাখতে হবে মূল্যায়নটা হবে এই 80 প্লাস 40 অর্থাৎ 120-র মধ্যে। টোটাল মূল্যায়নটা হবে 120-র মধ্যে, এবং ল্যাঙ্গুয়েজ পার্ট যেটা পার্ট 1 কিন্তু মূল্যায়নের মধ্যে আসবে না, 120-র মধ্যে মূল্যায়ন হয়ে তারপরে কিন্তু একটা মেধা তালিকা তৈরি হবে। তো এটা হলো প্যাটার্ন। এবং এক্ষেত্রে বলে রাখি, যারা 9-10-এর ক্ষেত্রে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে নিয়মটা কি, সব এক, সব সেম। পার্ট 1-এ ল্যাঙ্গুয়েজ, পার্ট 2-তে জেনারেল স্টাডিজ, এবং পার্ট 3-তে কনসার্ন সাবজেক্ট বলতে এক্ষেত্রে তার হয়ে যাবে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ। সে সোশ্যাল স্টাডিজের উপর বসছে বা কেউ নর্মাল সায়েন্সের উপর বসছে, তো সেক্ষেত্রে সোশ্যাল স্টাডিজের উপরে, সোশ্যাল স্টাডিজ বলতে সেক্ষেত্রে যেমন পিজিটি লেভেলে শুধু ভূগোলের ওপরে আসি, তখন তার ক্ষেত্রে ইতিহাস, ভূগোল, ইন্ডিয়ান পলিটি সব কিছু মিলে থাকবে 80। তাহলে একই রকমভাবে তারও কিন্তু এই 150 নাম্বারে পরীক্ষা হবে, যে 9-10 সেকশন। তো এটাই হলো সিলেবাস প্যাটার্ন এবং এক্সাম প্যাটার্ন, ঠিক আছে। তো এই বিষয়টাকেই তুলে ধরা হলো যে বিপিএসসির এক্সাম প্যাটার্ন কি রয়েছে। পুরোটা 2.5 ঘন্টার সময়, 150 নাম্বারের পরীক্ষা। একই রকমভাবে এখানে 3টে পার্ট, এবং 3টে পার্টের মধ্যে আবার সাব গ্রুপ করে দেওয়া রয়েছে। তো এটাই বিপিএসসির পরীক্ষা। যাদের মূল লক্ষ্য এইগুলো, অর্থাৎ বিপিএসসি বা এখন যে মানে রাজ্যের বাইরের যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো, তাদের বলবো যে নিজে শৃঙ্খলিত হয়ে পরপর প্ল্যান করে এগুলো কিন্তু পড়া শুরু করে দিতে হবে, কারণ তুমি না পড়লে পিছিয়ে পড়বে, কারণ একটা অংশ পড়ে সামনে এগিয়ে যাচ্ছে। ওকে, এই রকমই নানা বিষয় নিয়ে ছোট ছোট ভিডিও তো আমাদের ইউটিউবে আসবেই। তাছাড়া আমাদের পেইড ক্লাসরুম রয়েছে, জিও টিউটোরিয়াল ক্লাসরুম, সেখানেও যদি কারোর ইচ্ছে থাকে অ্যাডমিশন নেওয়ার, তা অ্যাডমিশন হওয়া যেতে পারে। এবং এক্ষেত্রে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশনের জন্য সরাসরি ফোন করা যেতে পারে 8250941515 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন হওয়া যেতে পারে। এটা আজকের এই পর্বের ভিডিও। অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।